তো বন্ধুরা, আজ আমরা এই চ্যাপ্টারটা অর্থাৎ দ্রবণ চ্যাপ্টারের যে একদম শেষের অংশ, সেটা কি না অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম এবং ভ্যান অফ ফ্যাক্টর, এটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো দেখো, অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম এইটা জানার আগে আমরা অলরেডি সংখ্যাগত ধর্মগুলো পড়ে ফেলেছি এবং সেগুলো কার কার উপর নির্ভর করে বা সেগুলো কিভাবে ক্যালকুলেট করা হয় সেগুলো কিন্তু আমরা জেনেছি। যে রাউল্টের সূত্র থেকে বা যে ভ্যান টপের সূত্র থেকে আমরা কিন্তু কলিগেটিভ প্রপার্টিগুলো ক্যালকুলেশন করেছি। তো সেই সমীকরণগুলো আমরা অলরেডি একটু দেখে নিই। যে এটা হচ্ছে কি না বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, সেটা প্রথম হচ্ছে x2 মানে ইনটু বাই n1 প্লাস n2। অর্থাৎ এই কলিগেটিভ প্রপার্টিটা না নাম্বার অফ পার্টিকেলস কার উপর ডিপেন্ড করছে, না সলিউটের নাম্বার অফ পার্টিকেলস এর উপর ডিপেন্ড করছে। সমীকরণ ধর্ম মানে সেটা কার উপর ডিপেন্ড করবে, না সলিউটের যে পার্টিকেলস তার উপর ডিপেন্ড করবে। তো অটোমেটিক্যালি এইগুলোর ক্ষেত্রেও দেখো এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট বা যে স্ফুটনাঙ্কের উন্নয়ন, সেক্ষেত্রেও দেখছি সেটা কার উপর ডিপেন্ড করছে, না নাম্বার অফ সলিড পার্টিকেলস। একইভাবে ডেল্টা টিএফ এবং পাই প্রত্যেকেই দেখো নাম্বার অফ সলিডস এর উপর ডিপেন্ড করছে। তো মোলারিটি আমরা জানি, মোলারিটি মানে কি, মোলারিটি মানে নাম্বার অফ মোলস অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। W1 টা মাস অফ সলভেন্ট বোঝাচ্ছে, এই জন্য এটা এভাবে লিখেছি আমরা কিন্তু। হ্যাঁ, তো এইগুলো আমরা তো অলরেডি জানি। তো প্রত্যেকটাই দেখতে পাচ্ছি কি না সংখ্যাগত ধর্মের যে মান, সেই মানটা কার উপর নির্ভর করছে, না সলিউট পার্টিকেলস এর যে নাম্বার অফ মোলস তার উপর কিন্তু নির্ভর করছে। এখন যখন আমরা এই সূত্রগুলো বা এই কোয়ালিটেটিভ প্রপার্টির যে মান বা সমীকরণ থেকে ক্যালকুলেট করেছিলাম, তখন আমরা সূত্রগুলো বলার সময় আমরা মনে করে দেখবে যে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলেছিলাম, তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত, এই কথাটা কিন্তু বারবার উল্লেখ করেছিলাম, অসংযোজিত। তাদের ক্ষেত্রে কিন্তু তুমি এই ইকুয়েশন থেকে যে ভ্যালুগুলো পাচ্ছ তার সঙ্গে পরীক্ষাগারে যে ভ্যালুটা বা এই কোয়ালিটেটিভ প্রপার্টির যে ভ্যালুগুলো, সেগুলো কিন্তু পুরোপুরি ম্যাচ করছিল বা ম্যাচ করে যদি তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত। মানে কি, যদি আমরা দ্রবণে আমরা মনে করো সুক্রোজ নিলাম, সুক্রোজটা কি সুক্রোজ বা ইউরিয়া, সুক্রোজ, গ্লুকোজ বা ইউরিয়া, যে কোনো আমরা যদি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বা অসংযোজিত পদার্থ অ্যাড করি, তাদের ক্ষেত্রে যে এই ইকুয়েশন থেকে যে আমরা কোয়ালিটেটিভ প্রপার্টিগুলো যে ভ্যালু পাবো, মানে ক্যালকুলেটেড ভ্যালু যেটা পাবো, আমরা পরীক্ষাগারে যখন আমরা ইকুইপমেন্টের সাহায্যে ক্যালকুলেট করবো এটা এই কোয়ালিটেটিভ প্রপার্টিগুলোর মান, সেগুলো কিন্তু একই হবে, সেগুলো কিন্তু আলাদা হবে না। কার ক্ষেত্রে? তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত। কিন্তু যদি তড়িৎ অবিশ্লেষ্য না হয়ে যদি সলিড পার্টিকেলসটা তড়িৎ বিশ্লেষ্য হয়, মানে ইলেকট্রোলাইটস হয়, তার ক্ষেত্রে কি একই হবে এই ক্যালকুলেটেড ভ্যালু এবং এক্সপেরিমেন্টাল ভ্যালু, মানে পরীক্ষাগারে যে ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব, মানে এক্সপেরিমেন্টালি মেজার করব, সেটা কিন্তু একই হবে না, এক হবে না, তারা কিন্তু আলাদা দেবে। মানে আমরা এক্সপেক্ট যেটা করছি এই ইকুয়েশনগুলো থেকে যে ভ্যালুটা কি ভ্যালু, না সংখ্যাগত ধর্মের ভ্যালু, বাস্তবে সেটা হচ্ছে না, তার থেকে ডিফারেন্ট ভ্যালু পাচ্ছে। যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয় তাহলে এই ভ্যালুগুলো কিন্তু বেড়ে যাচ্ছে, মানে কোয়ালিটেটিভ প্রপার্টিটা বেড়ে যাচ্ছে, মানে যা আমরা এক্সপেক্ট করছি তার থেকে বেশি হচ্ছে। আর যদি সংযোজিত পদার্থ হয়, মানে কি সংযোজিত পদার্থ মানে এটা কি, মনে করো তুমি দ্রবণের মধ্যে কোনো পদার্থকে, কোনো সলিড পার্টিকেলসকে অ্যাড করলে, সলিড পার্টিকেলসগুলো নিজেদের মধ্যে অ্যাড হয়ে গেল, যুক্ত হয়ে গেল, দ্রবণ মানে ডাইমার করলো, ট্রাইমার করলো। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়ে দিই, যে অ্যাসিটিক অ্যাসিড, ভেরি সিম্পল, CH3 C++OH। এই কি করে, এই জলীয় দ্রবণে যখন, জলীয় দ্রবণ নয়, যখন বেনজিন দ্রবণে একে দেবো, তার মধ্যে ভালো করে খেয়াল করবে, বেনজিন দ্রবণে যখন একে আমরা দেবো, এই কি করে ডাইমার ফর্মেশন করে, মানে দুটো অ্যাসিটিক অ্যাসিড একসঙ্গে জুড়ে একটা অণু তৈরি করবে, একটা মলিকিউল তৈরি করবে। মানে নাম্বার অফ পার্টিকেলস কি হচ্ছে, তুমি দিচ্ছ মনে করো 1 মোল অ্যাসিটিক অ্যাসিড, সেটা কমে যে কি হয়ে গেল, অনেক কমে গেল, ডাইমারাইজ হয়ে যাবে। মানে কি, অণুগুলো একে অপরের সঙ্গে জুড়ে যাচ্ছে, দুটো করে অণু একটা করে অণুতে পরিণত হচ্ছে। যদি 100% ডাইমারাইজ হয়, তাহলে আমরা যদি 1 মোল নিই, সেটা কত মোল হয়ে যাবে, হাফ মোল হয়ে যাবে। জেনারেলি 100% ডাইমারাইজেশন হয় না। তো
সেটা আমরা দেখবো পরে পরবর্তী ক্ষেত্রে কিভাবে হয় না হয়। তো ডাইমারাইজ যদি হয় মানে সংযোজিত যদি হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু এই কোয়ালিটেটিভ প্রপার্টি যেটা আমরা এক্সপেক্ট করছি এই ইকুয়েশনের মাধ্যমে সেটা কিন্তু হবে না, তার থেকে কিন্তু কমে যাবে, মানে রিয়েলিটি তার থেকে কিন্তু আমরা কম পাবো, মানে এক্সপেকটেশন কিন্তু 100% হচ্ছে না, এক্সপেকটেশনের থেকে আমরা কখনো বেশি হয়ে যাচ্ছে আবার কখনো কমে যাচ্ছে। তাহলে এই যে নর্মাল পাওয়া যাচ্ছে না বা আমরা যে ইকুয়েশন থেকে যে ভ্যালুগুলো পাওয়া উচিত সেটা পাচ্ছি না, সেই জন্য এইসব পদার্থের ক্ষেত্রে যে সংখ্যাগত ধর্মগুলোকে আমরা কি বলছি না অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। যেমন অ্যাসিটিক অ্যাসিড এটা লেখাটা করো না, দেখে নাও CH3 ডবল বন্ড OH, একইভাবে HOC CH3 ডবল বন্ড, মানে এখানে হাইড্রোজেন বন্টনের মাধ্যমে দুটো অ্যাসিটিক অ্যাসিড 2CH3 C ডবল OH এটা কি করে ডাইমারাইজড হয়ে যায় কোন মাধ্যমে, বেনজিন সলভেন্টের মাধ্যমে। এটা ক্লিয়ার হয়েছে? তাহলে এই কোয়ালিটেটিভ প্রপার্টি বা এই অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম কেন দেখাচ্ছে না তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা সংযোজিত পদার্থ কেন দেখাচ্ছে না তাদের যে নাম্বার অফ পার্টিকেলস এর চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ কোয়ালিটেটিভ প্রপার্টি মেইনলি নাম্বার অফ পার্টিকেলস এর উপরই ডিপেন্ড করে, তাই তো? নাম্বার অফ পার্টিকেলস যদি চেঞ্জ হয়ে যায় কোয়ালিটেটিভ প্রপার্টিও কিন্তু কি হবে, চেঞ্জ হবে। এইসব পদার্থের ক্ষেত্রে যেহেতু আমরা এক্সপেকটেশনের সঙ্গে রিয়েলিটির কোনো সম্পর্ক থাকছে না, মানে অনেক চেঞ্জ হচ্ছে, তাই এদের ক্ষেত্রে যে কোয়ালিটেটিভ প্রপার্টিটা শো করবে সেটাকে বলছি আমরা অ্যাবনর্মাল কোয়ালিটেটিভ প্রপার্টি বা অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। এরপর নেক্সট যে পোরশনটা সেটা হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর। সেই ভ্যান্ট অফ ফ্যাক্টরটা কিন্তু এই অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম থেকে এসেছে। ভ্যান্ট অফ যে ফর্মুলাটা দিয়েছিল সেই ফর্মুলা তিনি যখন ক্যালকুলেট করছিলেন, মানে তিনি যখন একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে এই ভ্যান্ট অফ ফ্যাক্টর ভ্যান্ট অফ ইকুয়েশনের সাহায্যে তিনি অসমোটিক প্রেসার ক্যালকুলেট করছিলেন, তখন তিনি দেখলেন যে রিয়েলিটিতে মানে ইকুইপমেন্টের সাহায্যে যে ভ্যালুটা পেলেন তার সঙ্গে এই ক্যালকুলেশনের যে ভ্যালু তার সঙ্গে অনেক কিন্তু ডিফারেন্ট। মানে মনে করো তিনি NaCl নিয়ে 1 মোল NaCl নিয়ে কাজ করছিলেন, তিনি NaCl নিয়ে 1 মোল NaCl নিয়ে জলীয় দ্রবণে দিয়ে তার আমরা পাই ক্যালকুলেট করছিলেন 1 মোল। তো 1 মোলের রেসপেক্টে তুমি CN2 এর জায়গায় 1 মোল বসিয়ে এই ক্যালকুলেশনে পাই ক্যালকুলেট করলেন, মনে করেন তিনি পেলেন হচ্ছে 3 atm তিনি অসমোটিক প্রেসার পেলেন। কিন্তু যখন ইকুইপমেন্টের সাহায্যে ল্যাবরেটরিতে তিনি টেস্ট করলেন যে NaCl এর থেকে 1 মোল জলীয় দ্রবণে বা দ্রবণের মধ্যে দিয়ে কত অসমোটিক প্রেসার দাঁড়ায়, তখন তিনি দেখলেন যে অসমোটিক প্রেসার 3 atm এর থেকে অনেক বেড়ে গেল, মনে করো 6 atm পাওয়া উচিত ছিল 3 atm, তাহলে পেলেন হচ্ছে 6 atm। তার মানে কি তিনি যখন বললেন কি এখানে ইকুয়েশনটা কি ভুল, তাহলে নিশ্চয়ই কিছু গন্ডগোল হচ্ছে। তিনি যখন বললেন যে নিশ্চয়ই এই NaCl টা যখন দ্রবণে দিচ্ছি সেটা কি হয় আমরা জানি Na+ ফর্মেশন করে আর কি করে Cl-, মানে তিনি 1 মোল দিয়েছেন, হয়ে গেছে কত মোল অলরেডি, এটা 1 মোল এটা 1 মোল। আর যেহেতু আমরা জানি যে কোনো কোয়ালিটেটিভ প্রপার্টি কার উপর ডিপেন্ড করে, নাম্বার অফ পার্টিকেলস, সেখানে 1 মোল তিনি দিয়েছিলেন, তিনি ভাবছেন আমি 1 মোল নিয়ে কাজ করছি, কিন্তু অরিজিনালি অলরেডি কত মোল হয়ে গেছে, পার্টিকেলস কত মোল হয়েছে 2 মোল। তো পার্টিকেলস বাড়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, পাই বেড়ে যাবে। ক্লিয়ার আছে? তো সেই জন্য তিনি ভাবছেন 3 atm এই ইকুয়েশনের সাহায্যে, কিন্তু অরিজিনালি পাওয়া যাচ্ছে কত 6 atm। কারণটা বোঝা গেল, যেহেতু এটা ইলেকট্রোলাইট জলীয় দ্রবণে সেটা পার্টিকেলস বেড়ে গেছে, তাই অটোমেটিক্যালি কি হয়ে যাবে এই কোয়ালিটেটিভ প্রপার্টিটা আমরা পাবো বা যে অসমোটিক প্রেসার সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। তখন তিনি ভাবলেন তাহলে এই দুটোকে আমরা কিভাবে কোঅর্ডিনেট করব, মানে পাই ক্যালকুলেটেড ভ্যালু, পাই ক্যালকুলেটেড মানে তাত্ত্বিক ভ্যালু, এবং পাই অবজার্ভ ভ্যালু মানে পরীক্ষাগারে যে ভ্যালু, এই দুটো তো অবশ্যই আলাদা হবে ইলেকট্রোলাইটস বা যে কোনো ডাইমারাইজড পদার্থ বা যে কোনো সংযোজিত পদার্থ কিন্তু অবশ্যই দুটো আলাদা হবে। এই যে পাই ক্যালকুলেটেড ভ্যালু মানে এই ইকুয়েশনের সাহায্যে যে ভ্যালুটা তার সঙ্গে যে আমরা বাস্তবে যে ভ্যালুটা পাচ্ছি সেই দুটোকে তিনি ম্যাচ করার জন্য তিনি ভাবলেন যে কি করা যায়। তখন তিনি একটা নতুন টার্ম দিলেন, সেই টার্মটার নাম হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর, বা তিনি মানে ভ্যান্ট অফ দিয়েছিলেন বলে সেই টার্মটার নাম কি ভ্যান্ট অফ ফ্যাক্টর, যাকে আমরা ছোট হাতের আই দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, স্মল আই দিয়ে।
এবং সে আই ভ্যালুটা কার সঙ্গে ইকুয়াল হবে, দেখো আমরা এক্সপেরিমেন্টালি বা বাস্তবে কত মোল আমরা পার্টিকেলস পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি 2 মোল। তাহলে নাম্বার অফ পার্টিকেলস না অবজার্ভ নাম্বার অফ পার্টিকেলস বলতে পারি, বা এক্সপেরিমেন্টাল নাম্বার অফ পার্টিকেলস অফ সলিউট ডিভাইডেড বাই, আর এটা কি, এটা হচ্ছে তাত্ত্বিক ভ্যালু বা ক্যালকুলেটেড ভ্যালু, মানে ক্যালকুলেশনের সময় যেটা আমরা ইউজ করেছি। তার মানে আই সমান কি হবে, পরীক্ষাগারে লিখতে পারি নাম্বার অফ পার্টিকেলস আফটার ডিসোসিয়েশন। তিনি এটা দিলেন যে আফটার ডিসোসিয়েশনের পরে কতগুলো নাম্বার অফ পার্টিকেল, 2 মোল, ঠিক আছে। তার সঙ্গে নাম্বার অফ পার্টিকেলস বিফোর ডিসোসিয়েশন, নাম্বার অফ পার্টিকেলস বিফোর ডিসোসিয়েশন। মানে তিনি বললেন যে এই আই ভ্যালুটা কার সঙ্গে সমান হবে না, আই ভ্যালুটা হচ্ছে ডিসোসিয়েশনের পরে কতগুলো পার্টিকেলস হলো এবং ডিসোসিয়েশনের আগে কতগুলো পার্টিকেলস ছিল, ঠিক আছে। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা যে ইকুয়েশনটা দিই, তাহলে আই সমান কত হচ্ছে, যদি এটা 100% ডিসোসিয়েশন হয়, 100% ইনিশিয়াল যদি ডিসোসিয়েশন হয়, তাহলে আই সমান কত হবে, আই সমান হবে এখানে কত মোল, 2 মোল, আর এখানে কত মোল ছিল বিফোর, 1 মোল, আর আই সমান যদি 100% ডিসোসিয়েশন হয় ইনিশিয়াল। এটা বোঝা গেছে। তার মানে আই সমান কি, নাম্বার অফ পার্টিকেলস আফটার ডিসোসিয়েশন। আবার যদি সংযোজিত হয় তার ক্ষেত্রে কি লিখবো, নাম্বার অফ পার্টিকেলস আফটার ডিসোসিয়েশন অর অ্যাসোসিয়েশন। যদি সংযোজিত হয় তার ক্ষেত্রে আমরা অ্যাসোসিয়েশন লিখতে পারি। একইভাবে নাম্বার অফ পার্টিকেলস বিফোর ডিসোসিয়েশন অর অ্যাসোসিয়েশন, তাহলে সেটাই হবে আই এর ডেফিনিশন। আর তিনি যেহেতু অভিস্রবণ চাপ নিয়ে কাজ করছিলেন, তাই অভিস্রবণ চাপ সংক্রান্ত আমরা যদি এইভাবে বলি, তখন নাম্বার অফ পার্টিকেলস কার উপর নির্ভর করে, বা কোন কোয়ালিটেটিভ, যে কোনো কোয়ালিটেটিভ প্রপার্টি আমরা কার উপর নির্ভর করে জানি, নাম্বার অফ পার্টিকেলস এর ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ ডেল্টা পি বাই পি জিরো, বা যে কোনো কোয়ালিটেটিভ প্রপার্টি। তিনি যেহেতু পাই নিয়ে কাজ করছিলেন, তাই তিনি তখন বলেছিলেন যে যেহেতু n2 প্রপোর্শনাল টু পাই, তাহলে তিনি এখান থেকে বলেছিলেন আই যেহেতু নাম্বার অফ পার্টিকেলস ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা পাই, তাহলে এটা আফটার ডিসোসিয়েশন মানে কি, এটা হচ্ছে অবজার্ভ ভ্যালু। এই ডিসোসিয়েশনের পরে যে নাম্বার অফ পার্টিকেলস আমরা পেলাম, এটা কি অবজার্ভ, এটা দ্রবণে দেওয়ার পর এটা হচ্ছে অরিজিনাল যে নাম্বার অফ পার্টিকেলস, ঠিক আছে, নাম্বার অফ পার্টিকেলস দ্রবণের মধ্যে। তাই এই যে এর বেসিসে যে আমরা কোয়ালিটেটিভ প্রপার্টিটা পাবো, সেটা কি হয়ে যাবে, অবজার্ভ কোয়ালিটেটিভ প্রপার্টি। তাহলে বা এটা হবে পরীক্ষালব্ধ কোয়ালিটেটিভ প্রপার্টি। তাহলে পাই সমান আমরা লিখতে পারি পাই অবজার্ভ ডিভাইডেড বাই পাই ক্যালকুলেটেড। একইভাবে অন্যান্য যে কোয়ালিটেটিভ প্রপার্টি গুলো, তার ক্ষেত্রেও কিন্তু আমরা আই কে এভাবে লিখতে পারি, মানে কারণ যেহেতু নাম্বার অফ পার্টিকেলস যে কোনো কোয়ালিটেটিভ প্রপার্টির সঙ্গে কি প্রপোর্শনাল, আর এটা কি অরিজিনাল ভ্যালু, মানে অরিজিনাল কতগুলো মানে পার্টিকেলস হচ্ছে, তাই তো, দ্রবণে দেওয়ার পর। আর এটা আমরা অ্যাজিউম করছি, বা এটাকে আমরা বলতে পারি তাত্ত্বিক ভ্যালু। তাই যে কোনো কোয়ালিটেটিভ প্রপার্টি আমরা লিখতে পারি, ক্ষেত্রে কিন্তু আমরা এটা লিখতে পারবো, মানে আই সমান আমরা লিখতে পারি পাই অবজার্ভ বাই পাই ক্যালকুলেটেড, বা ডেল্টা টিবি অবজার্ভ বাই ডেল্টা টিবি ক্যালকুলেটেড লিখতে পারি। ক্লিয়ার? একইভাবে সমান লিখতে পারি ডেল্টা টিএফ অবজার্ভ বাই ডেল্টা টিএফ ক্যালকুলেটেড, বা এলিভেশন অফ বয়েলিং ওর ক্ষেত্রে লিখতে পারবো কি ডেল্টা পি অবজার্ভ বাই ডেল্টা পি ক্যালকুলেটেড। যে তোমরা বলবে পি জিরোটা খালি লিখলেন না কেন, পিও জিরোটা কি পিওর সলভেন্টে, মানে যখন সলিউট অ্যাড করি দুটোর ক্ষেত্রে তো একই হবে, অবজার্ভ যা পি জিরো ভ্যালু হবে, ক্যালকুলেটেড ভ্যালু কি হবে, একই হবে, কারণ সেখানে সলিউট তখন অ্যাড করাই হয়নি, তখন যে পেপার প্রেসার, তার মানে পি জিরো গুলো কেটে গেছে, ওগুলো লিখছি না। তো আই সমান আমরা এইভাবে কিন্তু লিখতে পারি। এটা ক্লিয়ার হয়েছে? তার মানে অবজার্ভ কোয়ালিটেটিভ প্রপার্টি ডিভাইডেড বাই ক্যালকুলেটেড কোয়ালিটেটিভ প্রপার্টি কে আমরা বলবো কি হ্যান্ড অফ।
যদি কোশ্চেন আছে হোয়াট ইজ ভ্যান্ট অফ ফ্যাক্টর, ভ্যান্ট অফ ফ্যাক্টর কি না কোনো যে ভ্যান্ট অফ ফ্যাক্টর হলো অবজার্ভ কলিগেটিভ প্রপার্টি এবং ক্যালকুলেটেড কলিগেটিভ প্রপার্টির অনুপাত, তাই তো পরীক্ষালব্ধ কলিগেটিভ প্রপার্টি এবং তাত্ত্বিক যে কলিগেটিভ প্রপার্টি তাদের অনুপাতকে আমরা বলবো ভ্যান্ট অফ ফ্যাক্টর। এখন এখানে একটা পয়েন্ট রাখো, নাম্বার দুটোই হচ্ছে n2 নাম্বার অফ পার্টিকেলস আফটার ডিসোসিয়েশন, মানে এটাও হচ্ছে n2, এটাকে আমরা ধরে নিচ্ছি যেহেতু অবজার্ভ ভ্যালু মানে এটা অরিজিনাল ভ্যালু আর এটা হচ্ছে এটা আমরা অ্যাজিউম করছি এক্সপেক্ট করছি আমরা একটা মূল দিচ্ছি, তাই এইভাবে n2 এটা n2 দিয়ে লিখেছি আর এটাকে লিখেছি n2 ডট। এখন দেখো আমরা n2 মানে কি জানি, n2 মানে হচ্ছে সলিউটের মোল সংখ্যা। এখন মোল সংখ্যা মানে কি ভর বাই মোলার মাস, তাই তো ভর বাই মোলার মাস মানে মলিকুলার মাস ইন গ্রামস, গ্রাম মলিকুলার মাসও বলতে পারি আমরা। তো এখানে আমরা এইভাবে লিখতে পারি I সমান দেখো n2 সমান কি W2 বাই n2, তাই তো তাহলে আমরা I সমান লিখতে পারি n2 ডট বাই n2 মানে কি এটা W2 বাই m2 ডট, m2 ডটটা কি এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল পরীক্ষাগারে যেটা পাচ্ছি মানে অবজার্ভ মলিকুলার মাস ডিভাইডেড বাই W2 বাই m2, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল সরি এটা হচ্ছে ক্যালকুলেটেড মানে তাত্ত্বিক ভ্যালু, এটা মানে যেটা আমরা ওই মলিকুলার মাস ক্যালকুলেট মনে করো NaCl এর ক্ষেত্রে বা যে কোনো ইলেকট্রোলাইটস এর ক্ষেত্রে যে মলিকুলার মাস বা ফর্মুলা মাস যেটা পাচ্ছি সেটা এটা, ঠিক আছে। মানে NaCl এর ক্ষেত্রে আমরা পাচ্ছি সরি NaCl এর ক্ষেত্রে আমরা পাচ্ছি মনে করো NaCl এর ক্ষেত্রে n2 টা কত আমরা এমনি ক্যালকুলেট সোডিয়াম কত 23 প্লাস 35.5 এভাবে যখন ক্যালকুলেশন করে 58.5 পাচ্ছি। এইটা হচ্ছে n2, এটা হচ্ছে তাত্ত্বিক ভ্যালু যেটা আমরা গণনার মাধ্যমে ক্যালকুলেট করছি। আর এই n2 টা কি না এইটা আমরা যখন সলিউশনে দিচ্ছি তখন যে আমরা তার মাসটা পাচ্ছি মোলার মাসটা পাচ্ছি। এখন দেখো যদি ইলেক্ট্রোলাইটস হয় তার মানে কি সেটা ভেঙে যাচ্ছে তখন মানে পার্টিকেলস গুলোর মাস তো কমে যাচ্ছে, তার মানে মোলার মাস কি হবে কম হবে, ক্লিয়ার মোলার মাস কম হবে। আর যদি অ্যাসোসিয়েশন হয় অ্যাসোসিয়েশন মানে কি জুড়ে যাচ্ছে মানে একটা মলিকুল ছিল ইনিশিয়ালি সেখান থেকে দুটো মলিকুল জুড়ে একটা মলিকুল মানে দুটো মলিকুল জোড়া মানে কি এখানে মলিকুলার মাসটা বাড়ছে তার মানে কি মোলার মাসটা বাড়বে। তখন অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে আমরা দেখবো মোলার মাস বাড়ে আর ডিসোসিয়েশনের ক্ষেত্রে মোলার মাস কিন্তু কমবে, অবশ্যই কমবে। কার ক্ষেত্রে না যখন আমরা কোয়ালিটেটিভ প্রপার্টি ক্যালকুলেট করবো তার ক্ষেত্রে সেই রেসপেক্টে আমরা কিন্তু বলছি। তার মানে এখানে আমরা I সমান দেখো কি পাবো, I সমান কি পাবো W2 কেটে দিই তাহলে আমরা পাবো I সমান m2 calculated by m2 experimental, এই ভ্যালুটা কম। তার মানে কি আমরা এর সাহায্যে কিন্তু আই ডেফিনেশন বলতে পারি এই মলিকুলার মাসের সাহায্যে বা মোলার মাসের সাহায্যে। তার মানে কি ক্যালকুলেটেড মোলার মাস এবং এক্সপেরিমেন্টাল যে মোলার মাস বা পরীক্ষালব্ধ যে মোলার মাস তাদের অনুপাতকে আমরা বলবো আই। আগেগুলো ছিল উল্টো ছিল, যেহেতু মোলার মাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দা সরি হ্যাঁ মোলার মাস ইনভার্সলি প্রপোর্শনাল টু দা n2, তাই তো। এখানে দেখো n2 সমান W2 বাই m2 মানে n2 ইনভার্সলি প্রপোর্শনাল m2, তাই এই কোয়ালিটেটিভ প্রপার্টির সঙ্গে কিন্তু এটা কিন্তু পুরো ডিফারেন্স হবে, উল্টো হবে। I সমান p ডেল্টা p অবজার্ভ বাই ডেল্টা p ক্যালকুলেটেড মানে ক্যালকুলেটেড কোয়ালিটেটিভ সরি অবজার্ভ কোয়ালিটেটিভ প্রপার্টি ডিভাইডেড বাই ক্যালকুলেটেড কোয়ালিটেটিভ প্রপার্টি, কিন্তু এইটার ক্ষেত্রে উল্টো I সমান m2 ক্যালকুলেটেড বাই m2 এক্সপেরিমেন্টাল। এটা ক্লিয়ার হয়েছে? এখন নেক্সট জিনিসটা আমাদের যদি তাহলে I কখন I এর ভ্যালুটা কি হবে, ইলেকট্রোলাইটস এর ক্ষেত্রে I এর ভ্যালু কি হবে বা যখন অ্যাসোসিয়েশন হচ্ছে তার ক্ষেত্রে I এর ভ্যালু কি হবে বা যদি অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন না হয় তার ক্ষেত্রে I এর ভ্যালু কি হবে। দেখো তা I সমান আমরা কি দেখলাম I সমান n2 ডট বাই n2, এটা আমরা অলরেডি আগে এখানে লিখেছিলাম যে নাম্বার অফ পার্টিকেলস
after dissociation or association divided by number of particles before dissociation বা association। এখন ডিসোসিয়েশন হওয়া মানে কি নাম্বার অফ পার্টিকেলস বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। তাহলে অবশ্যই তার ক্ষেত্রে আমরা কি পাবো? n2 ডট গ্রেটার দেন n2 হবে। হবে কি হবে? তাই তো ডিসোসিয়েশন হলে কি হবে? n2 ডট গ্রেটার দেন n2। তার মানে n2 ডট যদি n2 থেকে বড় হয় তাহলে i কি হয়ে যাবে? গ্রেটার দেন 1 হবে। মনে করো n2 ডট হলো 5, n2 হলো n2 ছিল 2 মোল ছিল, সেখান থেকে 5 মোল হলো ডিসোসিয়েশনের পর, তাহলে i গ্রেটার দেন 1 হবে। एग्जांपल NaCl মনে করো 100% ডিসোসিয়েশন হলো, ওখানে পরীক্ষায় তোমার যেমন নিউমেরিক্যাল দেয় 100% 80% দিত, তার ক্ষেত্রে কি হবে তাহলে পড়া যাবে। মনে করো NaCl 100% ডিসোসিয়েশন হলো, Na প্লাস Cl মাইনাস, তার মানে n2 ডট i তার ক্ষেত্রে কি হবে? n2 ডট ভালো করে n2 ডট কি হবে? 2 নাম্বার অফ পার্টিকেলস কত হয়ে গেল? দুটো ডিভাইডেড বাই নাম্বার অফ পার্টিকেলস বিফোর। ক্লিয়ার? আবার ক্যালসিয়াম ক্লোরাইড CaCl এর ডিসোসিয়েশন হয় Ca2 প্লাস 2Cl মাইনাস, তাহলে নাম্বার অফ পার্টিকেলস বিফোর ডিসোসিয়েশন কত? 1, আফটার ডিসোসিয়েশন 1 প্লাস 2। তার মানে i সমান কি লিখতে পারি এই ক্ষেত্রে? i সমান টোটাল নাম্বার অফ পার্টিকেলস আফটার ডিসোসিয়েশন কত? 3 ডিভাইডেড বাই বিফোর ডিসোসিয়েশন 1 সমান 3। তার মানে কি নাম্বার অফ পার্টিকেলস যত হবে i এর ভ্যালু সেরকম ভাবে আমরা কিন্তু হবে। আর ডিসোসিয়েশনের ক্ষেত্রে সব সময় i গ্রেটার দেন 1 হচ্ছে। NaCl KCl CaCl2 AbCl হোল 6 প্রত্যেক ক্ষেত্রে আমরা কিন্তু দেখব i এর ভ্যালু এইভাবে কিন্তু সব সময় গ্রেটার দেন 1 যদি 100% ডিসোসিয়েশন, তার ক্ষেত্রে আমরা সরি গ্রেটার দেন 1 তো হবে, এবার 100% ডিসোসিয়েশন হলে তুমি ইজিলি i ক্যালকুলেট করে নিতে পারবে। ঠিক আছে? আর 100% না হলে তার ক্ষেত্রে আমরা দেখব যে আলফা করে ক্যালকুলেট করব। এবার যদি আসে, এটা হচ্ছে ডিসোসিয়েশনের ক্ষেত্রে, এটা হচ্ছে ডিসোসিয়েশন মানে যখন বিয়োজন হচ্ছে, মানে এটা ইলেক্ট্রোলাইটস এর ক্ষেত্রে অবশ্যই হবে, ইলেক্ট্রোলাইটস। ক্লিয়ার? এবার যদি অ্যাসোসিয়েশন হয়, মানে যখন ডাইমারাইজড হচ্ছে বা ট্রাইমারাইজড হচ্ছে দেখছি, অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে কি হবে? অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে দেখো i সমান কি হবে? n2 ডট মানে আফটার অ্যাসোসিয়েশন কি হবে? নাম্বার অফ পার্টিকেল বাড়বে না তো, কমবে। তাহলে i n2 ডট হবে, তার ক্ষেত্রে কি হবে? n2 ডট অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে n2 ডট কি হবে? লেস দেন n2, তাহলে i কি হবে? লেস দেন 1। যেমন আমরা যদি দেখি যে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH 2 মোল অ্যাসিটিক অ্যাসিড যখন বেনজিন দ্রাবকে নিচ্ছি, বেনজিন, তাহলে এটা ডাইমার হচ্ছে, ডাইমার এগুলো লিখে দিচ্ছি দেখো CH3COOH হল। ক্লিয়ার? এখন যদি এটা 100% অ্যাসোসিয়েশন হয়, ক্লিয়ার? 100% কোনোদিন হয় না, তো 100% যদি অ্যাসোসিয়েশন হয় তাহলে আমরা কি লিখব? বিফোর অ্যাসোসিয়েশন কতগুলো ছিল? দুটো করে ছিল। তাই আমরা যদি একটা দেখি, 1 মোল ছিল, 1 মোল থেকে হয়ে গেল কত? হাফ মোল। দুটো জুড়ে যদি একটা হয় তাহলে একটা থেকে আমরা এখানে যে 1 মোল থাকে তাহলে কত হয়ে যাবে? সেটা দুটো করে জুড়ে টোটাল কত হয়ে যাবে? হাফ মোল হয়ে যাবে। তাহলে i সমান আমরা কি পাবো? হাফ ডিভাইডেড বাই 1, মানে হাফ। দেখতে পাচ্ছ লেস দ্যান 1। একইভাবে বেনজিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। থার্ড আমরা দেখব যদি ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন না হয়, মানে এগুলো রাউল্টের সূত্র পুরোপুরি মেনে চলছে বা হ্যান্ডটাপের সূত্র মেনে চলছে, সেই সমীকরণ থেকে তড়িৎ অবিশ্লেষ্য বা অসংযোজিততার ক্ষেত্রে কি হবে? তড়িৎ অবিশ্লেষ্য নন ইলেকট্রোলাইটস, নন ইলেকট্রোলাইট বা নন অ্যাসোসিয়েটিভ পার্টিকেলস এর ক্ষেত্রে কি হবে? i, এই ক্ষেত্রে i সমান 1 হয়, কারণ বিফোর ডিসোসিয়েশন হয় না, তাই তো? তার ক্ষেত্রে বিফোর ডিসোসিয়েশন হয় না, তাহলে কি হবে? তাদের পরীক্ষালব্ধ ভ্যালু যে i এর নাম্বার অফ পার্টিকেলস এর ভ্যালু যা হবে, আবার তাত্ত্বিক ভ্যালু কি হবে? তার ক্ষেত্রে একই হবে, তাই তো? তাহলে বিফোর ডিসোসিয়েশন বা যদি বলবি তার ক্ষেত্রে তাহলে সেটা যা ভ্যালু হবে, আর আফটার অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন সরি বিফোর ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন তার যে ভ্যালু হবে, আফটার ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন তার ভ্যালু কি হবে? একই হবে। তার ক্ষেত্রে i সবসময় 1 হবে। যেমন আমরা যদি গ্লুকোজ নিই,
আমরা 1 মোল গ্লুকোজ C6H12O6 জলে দিলাম, 1 মোল ছিল, জলে দেওয়ার পর কি যাবে 1 মোলই হয়ে যাবে। তখন I সমান কি হবে, নাম্বার অফ পার্টিকেলস n total by n মানে 1/1 I সমান 1। তাহলে নন ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, তার ক্ষেত্রে I সমান 1ই হবে, মানে তার ক্যালকুলেটেড ভ্যালু এবং পরীক্ষালব্ধ ভ্যালুর কোনো ডিফারেন্স আসবে না, ঠিক আছে। মানে তাদের ক্ষেত্রে আমরা অ্যাবনরমালি বিহেভিয়ার শো করবে না, তারা করবে না এই সব। এটা ক্লিয়ার? I সমান কি পাই অবজার্ভ বাই পাই কি ক্যালকুলেট। এখন তাহলে আমরা লিখতে পারি অরিজিনালি যে ভ্যালুটা পরীক্ষাগার, সেটাই তো আমরা বাস্তবে যেটা পাই, তার ভ্যালুটা কি হবে দেখো, সেরকম আমরা লিখতে পারি I ইনটু পাই ক্যালকুলেটর, নাকি না? পাই ক্যালকুলেটর ভ্যালু আমরা ভ্যান্ট অফ ইকুয়েশন থেকে জানি, তাহলে I গুণিত CRT, এটা সমান কি হয়ে যাবে পাই অবজার্ভ। তার মানে আমরা পরীক্ষার সময় যদি আমাদের দেয়, পরীক্ষার সময় যদি দেয় যে কোনো ইলেকট্রোলাইটস এর ক্ষেত্রে তার I ভ্যালু বলে দিল, তখন তার ক্ষেত্রে অটোমেটিক করে আমরা ক্যালকুলেট করব। বাকি টার্মগুলো যদি দেওয়া থাকে আমরা ইজিলি এই ইকুয়েশন থেকে ক্যালকুলেট করব, পাই অবজার্ভ সমান I ইনটু CRT। ওই ইকুয়েশন থেকে করা যাবে, এইখান থেকে করা যাবে। I এর ভ্যালু বসাবো, ক্যালকুলেটর আমরা জানি CRT, সেটা বসিয়ে দেবো, পাই অবজার্ভ দেবো। একইভাবে অন্যান্য কোয়ালিফিকেটিভ প্রপার্টিগুলো আমরা ক্যালকুলেট করতে পারবো। দেখো যে ডেল্টা টিভি অবজার্ভ, এটা হচ্ছে অরিজিনাল ভ্যালু, অবজার্ভ মানে কি যেটা অরিজিনালি আমরা পাচ্ছি, সেটা সমান কি লিখতে পারি I ইনটু ডেল্টা টিভি ক্যালকুলেটেড, তার মানে কি I ইনটু কে টিভি ইনটু, বা আমরা লিখতে পারি I ইনটু কেভি ইনটু W2 ইনটু 1000 বাই W1 ইনটু ইনটু। একইভাবে ডেল্টা টিএফ অবজার্ভ, এটা সমান লিখতে পারি I ইনটু ডেল্টা টিএফ ক্যালকুলেটেড, সমান I এফ ইনটু এম, এম এর ভ্যালু এটা বসিয়ে দেবো। আর আরেকটা হচ্ছে ডেল্টা পি বাই পি জিরো সমান I ইনটু, একবারে লিখে দেবো। তো এইগুলো যদি আমাদের নন ইলেকট্রোলাইটের ক্ষেত্রে, তাহলে আমরা লিখতে পারি যে পাই সমান হচ্ছে পাই অবজার্ভ, মানে রিলেটিভ নন ইলেকট্রোলাইটের ক্ষেত্রে I সমান কি যাবে 1 হয়ে যাবে, মানে পাই সমান হচ্ছে CRT হয়ে যাবে, পাই অবজার্ভ সমান CRT। তো সবাই ক্ষেত্রে কিন্তু এই ইকুয়েশনগুলো আমরা একবারে লিখতে পারি, তাহলে ইলেকট্রোলাইট হোক, নন ইলেকট্রোলাইট হোক, বা অ্যাসিডিক হোক, যার ক্ষেত্রে এইগুলো যদি আমরা লিখি, এই ইকুয়েশনগুলোর সাহায্যে আমরা কিন্তু অরিজিনাল যে কোয়ালিফিকেটিভ প্রপার্টি সেগুলো ক্যালকুলেট করতে পারি। ক্লিয়ার? এবার দেখো নেক্সট জিনিসটা করব, সেটা হচ্ছে এই ভ্যান্টা ফ্যাক্টরের সঙ্গে আয়নায়ন মাত্রার কি সম্পর্ক, খুব ইম্পর্টেন্ট জিনিস। ভ্যান্টা ফ্যাক্টর I এবং আয়নায়ন মাত্রা, আয়নায়ন মাত্রা কি আলফা, ডিগ্রি অফ আয়নাইজেশন, ডিগ্রি অফ আয়নাইজেশন এন্ড ভ্যান্টা ফ্যাক্টর, এদের মধ্যে রিলেশন। আচ্ছা, আলফার ডেফিনেশন তো আমরা জানি, আলফা কি, যদি কোনো ইলেকট্রোলাইট পার্সিয়ালি ডিউসিড হয়, তাহলে তার কতটা অংশ ডিউসিড হচ্ছে, তাই তো? এক অংশের মধ্যে কত অংশ ডিউসিড হয়। যদি 80% ডিউসিশন হয়, মনে করো কোনো আমরা অ্যাসিটিক অ্যাসিড নিলাম ধরে যাবো না, সেটা কত পার্সেন্ট ডিউসিশন হয়, মনে করো 60% ডিউসিশন হয়, তাহলে তার ক্ষেত্রে আলফা কি হবে 60 ডিভাইডেড বাই 100 মানে 0.6। তাহলে আলফা ইজ অলওয়েজ লেস দ্যান 1, আলফা অলওয়েজ লেস দ্যান 1 মানে গ্রেটার দ্যান 0। তার মানে কি একের মধ্যে, এক অংশের মধ্যে কত অংশ কোনো তড়িৎ নিষ্ক্রিয় পদার্থ বা ইলেকট্রোলাইট ডিসোসিয়েট হচ্ছে, সেটা হচ্ছে আলফা। ঠিক আছে? যদি 60% কোনো ইলেকট্রোলাইট ডিসোসিয়েট হয়, তাহলে তার আলফা কত হবে 60/100 মানে 0.6। যদি 80% ডিসোসিয়েশন হয়, তাহলে আলফা কত হবে 0.8। ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা হচ্ছে আলফা, ডিগ্রি অফ আয়নাইজেশন, কতটা পার্সেন্ট আয়নাইজড হচ্ছে
তাই তো একের মধ্যে কতটা পার্সেন্ট আয়নাইজড হচ্ছে সেটাকে বলছি আমরা। সেই আলফার সঙ্গে আয়ের রিলেশন কি খুব ইজি। দেখো যে কোনো একটা ইলেকট্রোলাইট মনে করো আমরা নিয়ে নিলাম, একটা সিম্পল एग्जांपल নিলাম NaCl। মনে করো NaCl টা 100% ডিসোসিয়েশন হচ্ছে না, কত পার্সেন্ট? তার ডিগ্রি অফ আয়নাইজেশন হচ্ছে আলফা। যেটা ফরমেশন করছে Na+Cl-। মনে করছি আমরা NaCl 1 মোল NaCl আমরা জলে দ্রবণে দিলাম, তার আলফা তার কিছুটা পরিমাণ ডিসোসিয়েশন হলো, পার্শিয়াল ডিসোসিয়েশন হলো, তার মানে একটা ইকুইলিব্রিয়াম এলো, তার আয়নের সঙ্গে আনডিসোসিয়েটেড পোরশনের কি হলো না একটা ইকুইলিব্রিয়ামে আসছে, এবং তখন তার ক্ষেত্রে আমরা আই এবং আলফার মধ্যে রিলেশন সেটা আমরা ক্যালকুলেট করব। তাহলে যখন t = 0 তখন এটা মনে করো আমরা NaCl 1 মোল নিয়ে কাজ করছি, তাহলে কত ছিল? 1, এটা কত ছিল? 0 0। যখন at equilibrium t at equilibrium মানে সাম্যাবস্থায় যখন এলো, এটা কত হয়ে যাবে? মানে আমরা যদি আলফা ডিগ্রি অফ ডিসোসিয়েশন আমরা 11 এ পড়েছিলাম, তাই তো? তড়িৎ কোন চ্যাপ্টারটা বলবো মনে আছে? ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার, সাম্যাবস্থা। তাহলে t at equilibrium এটা কত হবে? 1 - আলফা, এটা কত হবে? আলফা আলফা, এটা আমরা জানি। তাহলে নাম্বার অফ পার্টিকেলস আফটার ডিসোসিয়েশন মানে বিয়োজনের পরে কণা সংখ্যা কত হয়ে যাবে? 1 - আলফা প্লাস আলফা প্লাস আলফা, না 1 প্লাস আলফা। দেখো আর বিয়োজনের আগে কত ছিল? 1। তাহলে এখানে আই সমান আমরা লিখতে পারি কি? বিয়োজনের পরে বা নাম্বার অফ পার্টিকেলস আফটার ডিসোসিয়েশন 1 প্লাস আলফা ডিভাইডেড বাই 1। তাহলে আলফা সমান i - 1। NaCl KCl পেয়েছেন সবারই ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করতে পারবো, ক্লিয়ার? আবার এখানে যদি আলফা ভ্যালু 80% বলে, আলফা যদি 80% বলে, 80% না 0.8 বেশি দেবো, i যদি ক্যালকুলেট করে নিতে পারবো, ক্লিয়ার হয়েছে? এরপর যদি CaCl2 বলে তার ক্ষেত্রে কি হবে? সেম CaCl2 যদি হয় ক্ষেত্রে অন্য কোনো ইলেকট্রোলাইট মনে করো আমরা এটা CaCl2 নিলাম, CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড, আমরা সেটা পার্শিয়াল ডিসোসিয়েশন জেনারেলি 100% এর ডিসোসিয়েশন হয়, আমরা একটা লাইন দিয়ে দেখি সিঙ্গেলার, কিন্তু মনে করো পার্শিয়াল। তাহলে এটা Ca2 প্লাস 2Cl-। তাহলে ইনিশিয়ালি এটা মনে করো 1 মোল নিয়ে কাজ করছি, তাহলে t = যখন 0 এটা 1 এটা 0 0। t at equilibrium এটা হবে 1 - আলফা, এটা হবে কি? আলফা, এটা কিন্তু 2 আলফা, কারণ একটা থেকে ভেঙে দুটো হয়েছে, ঠিক আছে? তাহলে আলফাটা ভেঙে কত হবে? এটা আলফা হবে, এটা 2 আলফা হবে। তাহলে নাম্বার অফ পার্টিকেলস তাহলে i সমান আমরা কি লিখবো? নাম্বার অফ পার্টিকেলস আফটার ডিসোসিয়েশন, তার মানে কত হয়ে গেল? ডিসোসিয়েশনের পরে ইকুইলিব্রিয়ামে যে কণা সংখ্যা, এটা আনডিসোসিয়েটেড পার্ট 1 - আলফা, এটা আলফা, এটা 2 আলফা ডিভাইডেড বাই বিফোর ডিসোসিয়েশন কত ছিল? 1। তাহলে i সমান কি পেয়ে গেলাম? 1 প্লাস 1। ক্লিয়ার? তাহলে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। এবার আমরা জেনারেলাইজ যদি করি, জেনারেলাইজড যদি একটা মলিকিউল ভেঙে n সংখ্যক পার্টিকেল তৈরি করে, তাহলে করে শোনো, একটা মলিকিউল ভেঙে যদি n সংখ্যক পার্টিকেল তৈরি করে তখন তার ক্ষেত্রে কি হবে? মনে করো আমরা লিখে নিলাম একটা যে কোনো একটা ইলেকট্রোলাইটস, সেটা পার্শিয়ালি বা নিঃশস্য পদার্থ যেটা পার্শিয়ালি ডিসোসিয়েট হচ্ছে, মনে করো n, ক্লিয়ার? এটা একটা ইলেকট্রোলাইটস, এই পার্শিয়ালি ডিসোসিয়েট হলো যে n a ফর্মেশন করবে, মানে n সংখ্যক a পার্টিকেল তৈরি করবে। ভালো করে শুনবে, n ছিল n সংখ্যক a পার্টিকেল তৈরি করবে। তাহলে এটা যদি 1 মোল নিয়ে কাজ করি, এর 1 মোল নিয়ে যদি আমরা দেখি জলে যখন দিলাম বা কোনো সলিউশনে এখানে দিলাম সলিউটটাকে, তাহলে যখন t = 0 সেম, t = 0 এটা 1, এটা কত ছিল? 0 ছিল। t = যখন at equilibrium বা t at equilibrium এটা কত হয়ে গেল? 1 - আলফা, এই কত হয়ে গেল? n আলফা।
একটা থেকে ভেঙে কতগুলো হচ্ছে, n সংখ্যক হচ্ছে। ক্লিয়ার? তাহলে আলফাটা ভেঙে কটা হবে, n আলফা হবে। তার মানে i সমান এর ক্ষেত্রে আমরা লিখব কি 1 মাইনাস আলফা আনডিভিজিবল পোরশন ইকুইলিব্রিয়ামে, এইটা প্লাস এটাও তৈরি হয়েছে n আলফা ডিভাইডেড বাই 1, তাহলে i সমান 1 আলফা কমন নিচ্ছি প্লাস দিয়ে লিখছি n মাইনাস 1 আলফা, বা এখান থেকে i মাইনাস 1 সমান n মাইনাস 1 আলফা, বা আলফা সমান লিখবো কি i মাইনাস 1 বাই বই এটা পুরো ডিরেক্ট দিয়ে দিচ্ছে। তাহলে করে দিলাম, জিনিসটা ভালো করে দেখবে। এটা মনে রাখার দরকার নেই, যে কোনো ইলেকট্রোলাইট দিলে তোমরা এমনি ভেঙে করে দিতে পারবে, আগে যেগুলো যেভাবে ভেঙে ভেঙে করেছি আরামসে করতে পারবে, কোনো সমস্যা নাই। এরপর যদি অ্যাসোসিয়েট হয়, কি হয় অ্যাসোসিয়েট হয়, তাহলে সেই অ্যাসোসিয়েশন এর যে ডিসোসিয়েশন মাত্রা আলফা কি ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা ডিগ্রি অফ আয়োনাইজেশন। এবার যদি অ্যাসোসিয়েশন হয় কোন সলিড পার্টিকেল, তাহলে তার অ্যাসোসিয়েশন যে মাত্রা বা সংযোজন মাত্রা, সেই সংযোজন মাত্রা এবং আয়ের মধ্যে রিলেশনটা কি সেটাও জানতে হবে। ওটা আরো ইজি, একই রকম ভাবে করতে পারবো। দেখো ধরে নিচ্ছি সংযোজন মাত্রাকে আমরা x দিয়ে ডিনোট করছি আমাদের, এবং i এবং x এর মধ্যে রিলেশন। x টা কি, x কিন্তু মোল ফ্র্যাকশন নয়, x হচ্ছে সংযোজন মাত্রা, মানে কত পার্সেন্ট সংযোজিত হচ্ছে, 50% সংযোজিত হচ্ছে, মানে 0.5 সংযোজন মাত্রা হচ্ছে, 80% সংযোজিত হচ্ছে, 0.8 সংযোজন মাত্রা ওর হবে। ক্লিয়ার? তো তার সঙ্গে কি রিলেশন হবে, তো এটা জানার জন্য আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা পদার্থ, মনে করো আমরা ধরে নিচ্ছি n a পদার্থটা, n সংখ্যক a মলিকিউলস যখন আমরা দ্রবণের মধ্যে দিচ্ছি সেটা সংযোজিত হয়ে an তৈরি করছে। n সংখ্যক a যদি ডাইমারাইজ হতো তাহলে কি হতো, দুটো a কম্বাইন্ড হচ্ছে a2 হবে, যে ডাইমারাইজ হতো বা ডাইমার ফর্মেশন করতো 3a থেকে a3 হতো। এখন ধরে নিচ্ছি n সংখ্যক পার্টিকেলস কম্বাইন্ড হচ্ছে, সংযোজিত হচ্ছে এবং an মলিকিউল তৈরি করছে। ঠিক আছে? তাহলে আমরা যদি এটাও 1 মোল নিই, এটা কত মোল নিচ্ছি 1 মোল, তাহলে 1 t = 0 যখন, তাহলে এটা 1, এটা কত 0, 1 t সমান ইকুইলিব্রিয়ামে যখন ছিল তখন এটা কত হয়ে যাবে 1 মাইনাস x। দেখো x পরিমাণ a অ্যাসোসিয়েট হচ্ছে, এখানে x হচ্ছে ধরে নিচ্ছি সংযোজন মাত্রা, তাহলে x পরিমাণ যদি সংযোজিত হয় তাহলে সংযোজিত হওয়ার পর an কতগুলো তৈরি করবে, x বাই n, এটা বোঝা যায়। দেখো আমরা ধরে নিচ্ছি একটা মনে সংযোজিত হয়ে, যদি একটা nটা সংযোজিত হয়ে n পার্টিকেলস যদি সংযোজিত হয়ে, ভালো করে শোনো, n পার্টিকেলস যদি সংযোজিত হয়ে কটা n তৈরি করছে, একটা n তৈরি করছে, n পার্টিকেল সংযোজিত হয়ে একটা n তৈরি করছে, তাহলে একটা a সংযোজিত হয়ে কত হবে 1/n হবে। তাহলে x পরিমাণ a সংযোজিত হয়ে কতগুলো an তৈরি করবে, x/n। সিম্পল হিসাব এটা। ক্লিয়ার? n সংখ্যক a পার্টিকেল মিলে একটা n তৈরি করছে, তাহলে একটা a সংযোজিত হয়ে কতগুলো an তৈরি করবে 1/n, আর x পরিমাণ কি হয়েছে সংযোজিত হয়েছে, 1 মোল থেকে x পরিমাণ সংযোজিত হয়েছে, সেখান থেকে আমরা কত মোল আমরা n পাবো, x/n। ক্লিয়ার? তাহলে আমরা i সমান এক্ষেত্রে লিখতে পারি, i সমান কি লিখতে পারি বলো, 1 মাইনাস x প্লাস x/n। এক ইকুইলিব্রিয়াম কোণ সংখ্যা কত, 1 মাইনাস x ছিল a, আর an এর কত x/n ডিভাইডেড বাই 1। তাহলে i সমান আমরা লিখব 1 প্লাস
1/n minus 1 x বা I minus 1 সমান হচ্ছে 1/n minus 1 into x by x সমান I minus 1/n minus 1। তারপরে সংযোজন মাত্রার সঙ্গে I এর কি রিলেশন ক্লিয়ার হয়ে গেল। সংযোজন মাত্রার সঙ্গে I এর রিলেশন ক্লিয়ার হয়ে গেছে। দেখো বিয়োজন মাত্রা কি ছিল, এই আলফা সমান ছিল I minus 1/n minus 1, এখানে কি হয়ে গেল n এর জায়গায় 1/n। কি করে এলো জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের টোটাল চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর কিন্তু এই চ্যাপ্টারে আর কিছু নেই। এবার নিউমেরিক্যালস আছে আর কোশ্চেন অ্যান্সার আছে। ওকে, থ্যাংক ইউ।